নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজকের বিষয়, শেখ হাসিনা দেশে ফিরবেন। আওয়ামী লীগ নেত্রী কি সিদ্ধান্ত নিতে একটু দেরি করলেন? আমি আজকে এই বিষয়টার উপর আপনাদের কাছে আলোকপাত করতে চাই। তার একটা বড় কারণ হচ্ছে যে শেখ হাসিনা যে দেশে ফিরবেন, এই ঘোষণাটি তিনি শুধু একবারের জন্য নয় বা একটা প্রেস রিলিজ করে বাংলাদেশ আওয়ামী লীগ জানিয়েছে, বিষয়টি এই জায়গায় নেই। শেখ হাসিনা অন্তত 25-30টি সংবাদ মাধ্যমকে নানানভাবে ঘুরিয়ে ফিরিয়ে এই সাক্ষাৎকারে এই কথাটি বলেছেন। এর মধ্যে দ্য ওয়াল, আমি যেখান থেকে কথা বলছি, যে প্ল্যাটফর্ম দ্য ওয়াল, সেখানে তার এই ইন্টারভিউটি প্রায় 2 মাস আগে প্রকাশিত হয়েছিল। এবং একটু বিনয়ের সঙ্গে বলি যে শেখ হাসিনা প্রথম তার এই ঘোষণাটি করেছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের একটা টেলিগ্রাম গ্রুপে। তিনি আলোচনা করছিলেন তার কর্মী, সমর্থক এবং নেতাদের সঙ্গে। সৌভাগ্যক্রমে বা সাংবাদিকতার সুবাদে সূত্রেই আমি সেই আলোচনা শোনার সৌভাগ্য আমার হয়েছিল, এবং সেখানে আমি নিজে কানে শুনতে পাই যে তিনি এরকম একটি কথা বলছেন যে সবাই প্রস্তুত হও, আমাদের এবার ফিরতে হবে, এবং মানসিক প্রস্তুতি এবং অন্যান্য যা যা প্রস্তুতি প্রয়োজন সেগুলি সবাই নিতে শুরু করো, আমরা ফিরে যাব। এই যে বিষয়টি, এটা নিয়ে আমি একটা ব্রেকিং নিউজ, অর্থাৎ একটু তাড়াহুড়ো করে দ্রুত ওয়ালে একটি স্টোরি একদিন রাত্রিবেলা রাত 9টা, 9:30 নাগাদ এই স্টোরিটা আমরা তুলেছিলাম। এবং এই প্রথম শেখ হাসিনা ফিরবেন ফিরবেন করে অনেকদিন ধরেই বলছিলেন, কিন্তু বছর ফিরে যাবেন এবং এর জন্য তিনি কর্মীদের প্রস্তুতি নিতে বলছেন। এই বিষয়টি প্রথম দি ওয়ালে প্রকাশিত হয়েছিল, এটা আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলতে পারি। এরপর আমি জাহাঙ্গীর কবির নানক, তার একটি সাক্ষাৎকার নিই। তাকে আমি জিজ্ঞাসা করি যে আপনাদের নেত্রী যে কথাটি বলেছেন, এই কথাটিকে আপনি যদি একটু বিশ্লেষণ করেন, যে উনি কি সত্যি এরকম ফিরে যাবেন এবং কিভাবে ফিরবেন। প্রথম প্রশ্নের উত্তর উনি দিয়েছেন যে শেখ হাসিনা ফিরবেন এবং 31শে ডিসেম্বর 2026 এই সময়ের মধ্যেই শেখ হাসিনা ফিরবেন। এটা জাহাঙ্গীর কবির নানকের বক্তব্য। সেটাও প্রায় মাস 4-4.5 হয়ে গেল। ওয়ালে সেই ভিডিও আপনারা খোঁজ করলেই দেখতে পাবেন, যেখানে জাহাঙ্গীর কবির নানকের বক্তব্য আছে 31 ডিসেম্বরের মধ্যে দেশে ফিরবেন শেখ হাসিনা। দ্বিতীয় প্রশ্ন, কিভাবে ফিরবেন, এই প্রশ্নটির উত্তর জাহাঙ্গীর কবির নানক দেননি। আরো অনেকগুলি সাক্ষাৎকারে তাকে এই প্রশ্ন করা হয়েছিল, তিনি বলেছেন এটা কৌশলগত দিক। স্বয়ং শেখ হাসিনাকে আমি এই প্রশ্নটি করেছিলাম যে আপনি যে বলছেন ফিরবেন, আপনি কিভাবে ফিরবেন এবং কেন ফেরার এই সিদ্ধান্ত নিলেন। উনি এই প্রশ্নের জবাবে বলেছেন যে তার এই যে ফিরে যাওয়ার সিদ্ধান্ত, এটি একান্তই তার সিদ্ধান্ত। এখানে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ কোনো ব্যক্তির কোনো ভূমিকা নেই। এবং তিনি আরো স্পষ্ট করে বলেছেন যে ভারত সরকারেরও কোনো ভূমিকা নেই। আমি তাকে জানতে চাই যে আপনি কিভাবে ফিরবেন। তিনি বলেন যে কবে, কখন, কিভাবে ফিরবো সেটাও একমাত্র আমিই জানি, আর কেউ জানে না। সিদ্ধান্তটা আমার। আমি ফিরবো এবছর একেবারে নিশ্চিত, কিন্তু বাকিটা আমি এখন কিছু বলছি না। এখন অনেক আন্তর্জাতিক দুনিয়ার বড় বড় সংবাদ মাধ্যম, এজেন্সি, ভারতের এনডিটিভি, তাদেরকে উনি এখন ইন্টারভিউগুলো দিচ্ছেন এবং সেগুলোর অনেক ফলো আপ স্টোরিজ হচ্ছে। বাংলাদেশের মিডিয়াতেও আমি দেখছি যে খুব ফলো আপ হচ্ছে যে শেখ হাসিনা এই বলেছেন, শেখ হাসিনা ওই বলেছেন। শেখ হাসিনা কথাগুলো 4-4.5 মাস ধরে বলছেন, এটাও আমি আপনাদের দায়িত্ব নিয়ে বললাম। এখন আমি মূল আলোচনায় আসি যে শেখ হাসিনা ফিরবেন কিনা। প্রথমত এই প্রশ্নটা, যে বাংলাদেশে একটা আলোচনা আছে যে এটা এক ধরনের ধোঁকাবাজি, এটা এক ধরনের প্রবঞ্চনা, উনি আদৌ এসব করবেন না। আমি শেখ হাসিনা সম্পর্কে বহু লোকের সঙ্গে কথা বলেছি, যারা তার পক্ষের মানুষ, যারা তার ঘনিষ্ঠ মানুষ, এবং যারা তার অত্যন্ত বিরোধী মানুষ, অর্থাৎ একেবারেই হাসিনার নাম শুনতে পারেন না, এমন সব মানুষের কাছ থেকে একটি বিষয় আমি নিশ্চিত, তারা প্রত্যেকে বলেছেন যে জেদ শব্দটার সঙ্গে যদি সমার্থক কোনো শব্দ হয়
তাহলে তার সেই সমর্থক শব্দটি হচ্ছে হাসিনা, শেখ হাসিনা, অর্থাৎ জেদ এবং শেখ হাসিনার সমর্থক। এবং তারা বলেছেন যে উনি যখন এই সিদ্ধান্ত ঘোষণা করেছেন তখন উনি ফিরবেনই, সেটা যাই হোক। এখন উনি সাক্ষাৎকারে আমাকেও যে সাক্ষাৎকার দিয়েছেন, আমি তাকে বলেছিলাম যে আপনার জন্য ফিরে যাওয়াটা তো অসম্ভব ঝুঁকির, কারণ সেখানে আপনার মৃত্যুদণ্ডের সাজা হয়ে আছে। উনি একটা লম্বা তালিকা সেই জবাবে উনি বলেছেন যে কত কত আক্রমণ তার উপর হয়েছে। উনি বলছেন যে এরকম যে কোনো একটা আক্রমণেই তো আমি মরে যেতে পারতাম, আর আমার বাবা মা ভাই ভাতৃবধূ তারা সব সপরিবারে মারা গিয়েছে, একদিন এক রাতে কয়েক ঘন্টার মধ্যে তারা মারা গিয়েছে। এবং উনি বলছেন যে আমার উপরে এতবার আক্রমণ হয়েছে, গ্রেনেড হামলা তো একটা মারাত্মক ঘটনা, তো যে কোনো একটাতে আমি মরে যেতে পারতাম, ফলে আমি মৃত্যু ভয় নিয়ে ভাবিত নই, যা হয় হবে, আমি দেশে ফিরবই। এবং উনি একটি সভাতে আমি সেই সভাতেও আমি ভার্চুয়াল সভাতেও আমি উপস্থিত ছিলাম, মানে আমি আমন্ত্রিত ছিলাম না, কিন্তু সাংবাদিক হিসেবে আমি ব্যবস্থা করেছিলাম যাতে শুনতে পাই যে শেখ হাসিনা কি বলছেন। তিনি বলছেন যে তারেক রহমানের উদ্দেশ্যে, সরাসরি তার নাম নেননি, বলেছেন যে সেই বিমান আমাকে পাঠানো হোক যে বিমান আমাকে দিল্লিতে পৌঁছে দিয়ে গেছে। আমার রেড পাসপোর্ট অর্থাৎ কূটনীতিক হিসেবে যে পাসপোর্ট তিনি পেয়েছিলেন সেটা বাতিল করা হয়েছে। উনি বলছেন আমাকে আমার পাসপোর্ট ফিরিয়ে দিন। আর বলেছেন যে আমি ঢাকায় পৌঁছলে আমাকে কোথায় নিয়ে রাখবেন, অর্থাৎ কোন জেলে, জেলখানা কথাটি বলেছেন, যে আমাকে কোন জেলে নিয়ে তুলবেন সেটা ঠিক করুন, আর ফাঁসির মঞ্চ প্রস্তুত করুন, কারণ আমি ফাঁসির আসামি, এইটা উনি বলেছেন। কিন্তু বাস্তব যেটা সেটি হচ্ছে যে ওনার বিচার হবে এবং উনি আত্মসমর্পণ করবেন। অনেকে এটা নিয়ে প্রশ্ন করেছেন, আমাকেও করেছেন, আমিও অনেককে প্রশ্ন করেছি যে শেখ হাসিনা ফিরলে আইনি প্রক্রিয়াগুলো কি হবে। এখন আইনি প্রক্রিয়াগুলো এটাই যে তিনি বিমানবন্দরে যদি নামেন তাকে গ্রেপ্তার করা হবে, তারপর তাকে আদালতে পেশ করা হবে, আদালতে আনুষ্ঠানিকভাবে তিনি সারেন্ডার করবেন, এবং ধরেই নেওয়া যায় যে আদালত তাকে যে কোনো একটা কাস্টডিতে পাঠাবে, আইদার পুলিশ কাস্টডিতে পাঠাবে যে তাকে পুলিশ জেরা করবে, অথবা তাকে বিচার বিভাগীয় আদালত অর্থাৎ জেলখানায় পাঠিয়ে দেবে, কিন্তু কোনো একটা হেফাজতে তাকে পাঠাবে। এর পাশাপাশি তার আইনজীবীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তারা আপিল করবেন, যে রায়টা, সেই রায়ের বিরুদ্ধে আপিল করবেন সুপ্রিম কোর্টে, যেহেতু ট্রাইব্যুনাল হচ্ছে হাইকোর্টের সমতুল, ফলে তারা সুপ্রিম কোর্টে আপিল করবেন। এই আপিল মামলার শুনানি, জবাব, পাল্টা জবাব, এগুলি চলতে থাকবে। এরপর পরিণতিটা কি হবে, অর্থাৎ ফাঁসি বহাল থাকবে কিনা, এবং ফাঁসি বহাল করার জন্য, কার্যকর করার জন্য তারেক রহমানের সরকার কতটা আগ্রহ দেখাবে বা কতটা উদ্যোগ নেবে, তাদের উপর কতটা চাপ সৃষ্টি করবে জামায়াতে ইসলামী, আন্তর্জাতিক দুনিয়া থেকে কতটা ফাঁসির পক্ষে মানে চাপ আসবে, বা উল্টোটা যে কোনো মতেই ফাঁসি দেওয়া যাবে না, এই যে বিষয়গুলো, এগুলো তো ভবিষ্যতের কথা। আমি এবার মূল বিষয়টিতে আসি, যে শেখ হাসিনা এই যে সিদ্ধান্তটি নিলেন যে ফিরে যাবেন, এবং এটা আমি বিশ্বাস করি অনেকের কথার ভিত্তিতে যে এটা উনি একেবারে মন থেকে বলেছেন, এটা কোনো বানানো কথা নয়, কোনো অন্য কিছু না হলে উনি ফিরবেনই। তাহলে যদি ফেরেন, এই যে সিদ্ধান্ত তিনি নিয়েছেন, এবং তিনি আমাকে সাক্ষাৎকারে বলেছেন যেটা একান্তই আমার সিদ্ধান্ত, অর্থাৎ দলেও যে তিনি বিরাট করে কোনো আনুষ্ঠানিক আলোচনা করে মত নিয়ে করেছেন এরকমটি নয়। আমার মনে হয় যে এই যে সিদ্ধান্তটি তিনি যখন নিলেনই, এখানে দুটি মত আছে, যে সিদ্ধান্তের সময়টা সঠিক না বেঠিক। আমি অনেকজনের সঙ্গে কথা বলেছি তার এই ফেরাটা নিয়ে। বাংলাদেশেও কিছু মানুষ আছেন যারা রাজনীতি চর্চা করেন, প্রশাসন বোঝেন, ভারতেও বেশ কিছু মানুষ আছেন রাজনীতি বোঝেন, আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কথা বলেছি, বিএনপি জামাত তাদের সঙ্গেও কথা হয়েছে, যে হাসিনার সিদ্ধান্তটাকে তারা কিভাবে দেখছেন, এই কথাগুলি সবগুলি যে তারা প্রকাশ্যে তাদের রাজনৈতিক মঞ্চ থেকে বলবেন তা নয়, কিন্তু একান্তে তারা কতগুলি কথা বলছেন যেগুলি আমার মনে হয় শ্রোতাদের জানা দরকার, সকলের আলোচনায়, অর্থাৎ যারা এই বিষয়গুলি সম্পর্কে ওয়াকিবহাল নন তাদের জানা উচিত। অনেকেই আমাকে বলেছেন যে শেখ হাসিনা যখন ফিরবেনই, তখন বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের আগে
অর্থাৎ অন্তর্বর্তী সরকার থাকাকালীন তার ফিরে যাওয়া উচিত ছিল। তারা বলছেন যে তখন অর্থাৎ 17 নভেম্বর 2025 যেদিন তার ফাঁসির সাজা হলো, তার আগেই তিনি যদি ফিরে গিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সারেন্ডার করতেন, তাহলে আওয়ামী লীগ যে তাকে এইচপিএম অর্থাৎ অনারেবল প্রাইম মিনিস্টার, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বলে যে সম্বোধন করে, অর্থাৎ এইটা যে তিনি প্রধানমন্ত্রী এখনো আছেন, তার কারণ প্রধানমন্ত্রীর পদ থেকে তিনি কখনো আনুষ্ঠানিকভাবে রিজাইন করেননি, এবং তিনি বারে বারে বলেছেন যে তাকে ভারতে পৌঁছে দিয়ে যাওয়া হয়েছে। তিনি ভারতে আসতে চেয়েছেন বা ভারতে তাকে পৌঁছে দিতে বলেছেন এই রকমটি নয়, তিনি তাকে বাহিনীর লোকেরা ভারতে পৌঁছে দিয়েছে। তাহলে দেশে যদি অন্তর্বর্তী সরকার, বিশেষ করে ওই 17 নভেম্বরের আগে যদি হাসিনা ফিরতেন, তাহলে তিনি ফিরতেন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে, যিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডেন্ট, বাংলাদেশের 5 বারের সাবেক প্রধানমন্ত্রী এবং 2 বারের সাবেক বিরোধী নেত্রী, এবং তিনি অন্তত আওয়ামী লীগের দাবি অনুযায়ী তিনি ফিরতেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে। তাহলে মোহাম্মদ ইউনূস প্রশাসন তারা অনেকটা বেশি চাপের মুখে পড়ে যেত, কারণ ইউনূস প্রশাসনের কোনো সাংবিধানিক ভিত্তি ছিল না। একেবারেই একটা অচলাবস্থার মধ্যে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে মতামত চেয়েছিলেন। প্রধান বিচারপতির বেঞ্চ তারা একটা মতামত দিয়েছে যে এই অবস্থায় একটি ইন্টারিম গভর্নমেন্ট গঠন করে দেশ পরিচালনা করা যেতে পারে। অন্তর্বর্তী সরকারের কোনো বিধান বাংলাদেশ সংবিধানে নেই। ফলে শেখ হাসিনা যদি ফিরতেন 17 নভেম্বর 2025 আগে, তাহলে আওয়ামী লীগের কথা অনুযায়ী তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ফিরতেন এবং বাংলাদেশের মাটিতে আরো একটি শক্তিশালী রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবেই তিনি উপস্থিত হতেন ইউনূসের বিরুদ্ধে, এবং তিনি হয়ে যেতেন একমাত্র প্রতিপক্ষ। তার কারণ ইউনূস সরকারকে সাপোর্ট দিয়েছিল বা ঠেকনা দিয়ে রেখেছিল বিএনপি, জামাত, এনসিপি। আওয়ামী লীগ সেখানে সম্পূর্ণ বিরোধী একটা মঞ্চ বা বিরোধী একটা ময়দানের মুখ হতে পারত আওয়ামী লীগ, এবং শেখ হাসিনা ফিরতেন হচ্ছে একজন ওজনদার রাজনীতিবিদ এবং আওয়ামী লীগের দীর্ঘদিনের সভাপতি, 5 বারের সাবেক প্রধানমন্ত্রী, এই সমস্ত, এবং বঙ্গবন্ধুর কন্যা। এইটা তো তার একটা বিরাট 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 বড় পরিচয়। কিন্তু এখন যে তিনি ফিরবেন, আওয়ামী লীগ যাই বলুক বা বাকি সকলেই যাই বলুক, সেগুলো কোনোটাই ভুল নয়, কিন্তু আইনের শাসন যেখানে আছে সেখানে এটাও মানতে হবে যে শেখ হাসিনা ফিরবেন একজন ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি হিসেবে। অর্থাৎ বাংলাদেশের প্রশাসনের কাছে, বাংলাদেশের আইন আদালতের কাছে তিনি কিন্তু একজন ফাঁসির আসামি হিসেবেই ফিরবেন। ফলে বাংলাদেশে তিনি যদি এই মামলাটিকে মোকাবিলা করতেন সশরীরে, অর্থাৎ অন্তর্বর্তী যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শুনানির সময় তিনি যদি উপস্থিত থেকে তার মামলা লড়তেন যে আমার বিরুদ্ধে এই ভিত্তিহীন অভিযোগগুলি করা হচ্ছে, এই হচ্ছে আমার জবাব, এই হচ্ছে আমার বক্তব্য, সেটা তিনি তখন করেননি। অনেকে মনে করছেন যে হাসিনা ফিরছেন, এটা একেবারে অত্যন্ত, এছাড়া কোনো বিকল্প নেই, তার নিজেরও নেই, তার দলের জন্যও নেই। তার নিজের রাজনীতির ভবিষ্যৎ, তার দলের রাজনীতির ভবিষ্যতের জন্য তাকে আজ হোক কাল হোক ফিরতেই হতো। ফেরা ছাড়া কোনো দ্বিতীয় বিকল্প ছিল না। কিন্তু অনেকেই বলছেন যে সময়টা কি সঠিক হলো? অর্থাৎ তিনি যে পরিচয়ে ফিরতে পারতেন 17 নভেম্বর 2025 আগে আর 17 নভেম্বর 2025 পরে, এই দুই পরিস্থিতির মধ্যে কিন্তু তার পরিচিতি, তার এই সব কিছুর মধ্যে একটা বড় পরিবর্তন ঘটে গিয়েছে। এখন এটা ঠিক যে ওই সময় ফিরলে একরকম হতো, এই সময় ফিরলে আরেকটা পরিচিতি। এখন তিনি সাজাপ্রাপ্ত আসামি, তখন ফিরলে তাকে হয়তো সরাসরি জেলখানায় নেওয়া যেত না, গ্রেপ্তার করা যেত না। তার কারণ তিনি তো বলেছেন যে আমি আসিনি, আমাকে পৌঁছে দিয়ে যাওয়া হয়েছে। ফলে তাকে আসামি করে সঙ্গে সঙ্গে হয়তো গ্রেপ্তার করা যেত না। কিন্তু এখন
তাকে তিনি যেখান দিয়ে প্রবেশ করুন তাকে গ্রেপ্তারি করা হবে এবং তাকে আদালতে আত্মসমর্পণ করতে হবে। তাহলে আসামি হিসেবে আত্মসমর্পণ করা আর একজন রাজনীতিবিদ হিসেবে যে আমি রাজনীতির ময়দানে লড়তে এসেছি সেইভাবে তার প্রত্যাবর্তন, দুটোর মধ্যে খানিকটা বোধহয় গুণগত, ওজনগত, গুরুত্বগত, তাৎপর্যগত এবং রাজনৈতিক ভাষ্যগত ফারাক আছে। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে শেখ হাসিনা এই ঝুঁকিগুলো নিয়ে, অর্থাৎ তার এই ঝুঁকি আছে, এই ঝুঁকিগুলো সত্ত্বেও কেন ফেরার সিদ্ধান্ত নিয়েছেন বা কেন তিনি ইউনূসের জমানায় ফেরার কথা ভাবেননি? এখানেও কিছু ব্যাখ্যা আছে। অনেকে বলছেন যে ইউনূস সরকারের প্রতি তার খুব একটা মানে মিনিমাম আস্থা ভরসা, অর্থাৎ তারা যা কিছু করে দিতে পারত, এবং যেহেতু ভারত সরকারের সঙ্গেও মিনিমাম কূটনৈতিক সম্পর্কটুকু প্রায় ছিল না, একেবারে সুতোয় ঝুলছিল, ফলে ভারত সরকারের পক্ষেও ইউনূস সরকারকে কোনোভাবে মানে চাপ তৈরি করে যে শেখ হাসিনার নিরাপত্তার বিষয়টি দেখতে হবে বা কিছু, এরকম কোনো অনুকূল পরিস্থিতি ছিল না। এবং ইউনূস সরকারটা চালাচ্ছিল জামায়াতে ইসলামী মূলত এবং বিএনপি, অর্থাৎ ইউনূস সরকারকে দিয়ে এই যে দুটি রাজনৈতিক দল তারা তাদের কার্যসিদ্ধি করে নিত। ফলে শেখ হাসিনা এই যে টিকে আছেন এখনো রাজনীতিতে, এটা হয়তো সম্ভব হতো না। ফলে তার সিদ্ধান্তটি একেবারেই ভুল, আগে না ফেরা, এমনটিও আবার বলা যাবে না। এখন কি তাহলে তিনি কোনো জায়গা থেকে কোনো আশ্বাস পেয়েছেন? না, নানানভাবে আন্তর্জাতিক মিডিয়া তাকে নিয়ে যেভাবে আগ্রহ দেখাচ্ছে, যেমন এই যে বৃহস্পতিবার আমরা যখন ভিডিও করছি তখন রয়টার্সের সাক্ষাৎকার নিয়ে আলোচনা চলছে। এর আগে এনডিটিভি কে তিনি সাক্ষাৎকার দিয়েছেন, এএফপি কে দিয়েছেন, এপি কে দিয়েছেন, এবং আমেরিকার বেশ বড় বড় পত্রপত্রিকা, ইউরোপের বেশ বড় বড় পত্রপত্রিকায় তার এই যে সাক্ষাৎকার প্রকাশিত হচ্ছে, এই সাক্ষাৎকারগুলি যে অর্থাৎ ইউরোপীয় মিডিয়া তারা এবং আমেরিকান সংবাদ মাধ্যম তারা যে শেখ হাসিনার বক্তব্যকে ফলাও করে প্রচার করছে, এখান থেকে একটা অনুমান করা যায় বা অনেকে মনে করছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপ 2024-এর আগস্টে শেখ হাসিনা এবং তার দল সম্পর্কে তাদের যে নেগেটিভ অ্যাটিটিউড ছিল সেখান থেকে তারা খানিকটা হলেও সরে এসছে। অর্থাৎ হাসিনার জন্য খানিকটা স্বস্তিদায়ক পরিস্থিতি তৈরি হয়েছে, এবং এই স্বস্তিদায়ক পরিস্থিতি বিষয়ে তিনি হয়তো এমন কোনো জায়গা থেকে কোনো একটা আশ্বাস পেয়েছেন যে তিনি বাংলাদেশের রাজনীতির ময়দানে রাজনৈতিক লড়াই করার সুযোগ পাবেন। অর্থাৎ তিনি গেলেন আর তারপরে কদিন পরে তারকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেওয়া হলো, ব্যাপারটি এমন হবে না। আইন আদালতেও তিনি লড়াই করতে পারবেন এবং রাজপথেও তার দল রাজনীতি করতে পারবে, এইরকম একটি আশ্বাস নিশ্চিত করেই তিনি পেয়েছেন, যে কারণে তিনি এখন সিদ্ধান্তটি নিয়েছেন। কিন্তু অন্তর্বর্তী সরকারের সময়তে তিনি তার কাছে এই নিশ্চয়তাগুলো কোনো জায়গা থেকেই ছিল না। ভারতের পক্ষেও তাকে এই আশ্বাস দেওয়া সম্ভব হয়নি, কারণ ভারত একা এই ব্যাপারে কিছু করতে পারবে এমনটি ভাবাও ঠিক নয়। অন্যান্য শক্তি যারা এই গণ অভ্যুত্থানকে নানানভাবে সহযোগিতা করেছিল বা সংগঠিত করেছিল পেছন থেকে, সেই শক্তি এখন শেখ হাসিনার প্রতি খানিকটা নরম মনোভাব বা ইতিবাচক মনোভাব পোষণ করছে, এমনটাই খবর। এবং সেই কারণেই হাসিনা এই সিদ্ধান্তটি নিয়েছেন। ফলে সিদ্ধান্ত তিনি আগে নিলে ভালো হতো, এখন নিয়ে খুব একটা কাজ হবে না, এরকম কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাবে না। আমি অন্তত কোনো সিদ্ধান্তে কথা আপনাদের বলছি না, আমি বরং নানা মহলে যে আলোচনাগুলি আছে আমি সেগুলি আপনাদের কাছে পেশ করলাম। কিন্তু এটা ঠিক যে আওয়ামী লীগ শুধু নয়, আওয়ামী লীগের বাইরেরও বহু মানুষ প্রকাশ্যে অনেকেই বলছেন যে এটা এক ধরনের ধোঁকাবাজি বা নিজের দলকে চাঙা রাখার একটা কৌশল। কিন্তু একান্তে কিন্তু আমাকে বিএনপি জামাতের অনেক লোকজন যারা দীর্ঘদিন বাংলাদেশে রাজনীতি করছেন, শেখ হাসিনার সঙ্গে রাজনীতি করেছেন, তারা কিন্তু বলছেন যে শেখের বেটি জেডি বেটি। নমস্কার, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।